নিষিদ্ধ পল্লীর এক আলোকসজ্জিত ঘরের বিছানায় অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে দুজন মানব মানবী। যদিও সন্ধ্যের পর এই জায়গাটার কোলাহল কিংবা ব্যস্ততা সব বেড়ে যায়, তবে ফিরোজের এই জায়গাটায় আসার কোনো নির্দিষ্ট সময় নেই। যখন মন চায় তখনই আসে। ফোনের শব্দে ফিরোজ বেশ বিরক্ত হলো, নিজের কাজে বাধা সৃষ্টি হওয়ায়। ফিরোজ ফোনটা রিসিভ করতে চাইলো, তবে টুম্পা ওকে ছাড়লো না। নিজের সাথে আরো ভালো করে জড়িয়ে নিল ফিরোজকে, উঠতে দিল না। ফিরোজও খুব বেশি পাত্তা দিল না, তবে মুহূর্তের ব্যবধানে আবারও ফোনটা শব্দ করে চেঁচিয়ে উঠল। এবারে ফিরোজ প্রচন্ড বিরক্ত হলো, সেই সাথে টুম্পাও। টুম্পার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ফোনটা কানে ধরে অপর পাশে থাকা ব্যক্তিকে উদ্দেশ্য করে অশ্রাব্য গালি দিয়ে বলল, বান্দির বাচ্চা, তোরে বইলে আসি নাই যে আমারে যেন এখানে কেউ বিরক্ত না করে। ছেলেটা বোধহয় একটু থতমত খেল, তবে যেহেতু এখন কল করে ফেলেছে, কেন কল করেছে সেই কারণটা না বলে তো ফোনটা রাখা যাবে না। তবে প্রথমে ক্ষমা চাইতে হবে নিজের অপরাধের জন্য। ক্ষমা করবেন ভাই, আসলে একখান খবর দেওয়ার জন্য আপনারে ফোন করছিলাম। কি খবর? ভাই, বাজারে আরজু ভাবি আসছে। মুহূর্তের মাঝে ফিরোজের অভিব্যক্তি বদলালো। নিজের উন্মুক্ত বুকের উপরে মাথা রাখা টুম্পাকে সরিয়ে দিল। উঠে বসে তাড়াহুড়ো কণ্ঠ ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, 10 মিনিটে আসছি। ফিরোজ তাড়াহুড়ো করে ফোনটা রেখে গায়ে টি শার্ট জড়ালো। হঠাৎ করে ফিরোজের এত তাড়াহুড়ো টুম্পার মনে অনেক প্রশ্নের সৃষ্টি করলো। এই তো একটু আগে এসে বলল আজ নাকি হাতে অনেক সময় নিয়ে এসেছে, যাওয়ার কোনো তাড়াহুড়ো নেই, তবে এখন এই তাড়া কিসের? প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো। কোথায় যাচ্ছ তুমি? আর কে কল করেছিল? ফিরোজ ব্যস্ত গলায় বলল, দলের একটা ছেলে কল করেছিল, আর্য এসেছে বাজারে। আর্য নামটা শুনতেই টুম্পার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। টুম্পা জানে ওর কষ্ট হওয়া উচিত না, কিন্তু তারপরও কষ্ট হলো। আরজু এসেছে এই জন্য এভাবে আমাকে ফেলে চলে যাচ্ছ? এটা তো আজ নতুন না যে আর্যর জন্য তোমায় আমি ফেলে রেখে যাচ্ছি। পুরোনো কথা, এত কষ্ট পাওয়ার কিছু নেই। টুম্পা বিছানার এক কোনায় পড়ে থাকা শাড়িটা কোনো রকমে গায়ে জড়ালো। বিছানা থেকে নেমে ফিরোজের মুখোমুখি দাঁড়ালো। ফিরোজ ততক্ষণে বেরিয়ে পড়ার জন্য একেবারে তৈরি। যাওয়ার জন্য পা বাড়ালো, তবে টুম্পা থামালো। ফিরোজ এতে বেশ বিরক্ত হলো। কি সমস্যা, আটকাচ্ছ কেন? টুম্পা হাতের আজলাই ফিরোজের মুখটা নিল। চোখে মুখে তার কত আকুতি ফিরোজকে যেতে দেবে না জন্য, কত কষ্ট ফিরোজ ওকে ফেলে রেখে যাচ্ছে জন্য। দু চোখ ছলছল করছে, তবে সে সবকিছু ফিরোজের উপরে প্রভাব ফেলতে পারলো বলে মনে হয় না। বরং সে বিরক্তিকর গলায় বলল, দেরি হয়ে যাচ্ছে আমার, ছাড়ো। টুম্পা ক্রন্দনরত স্বরে বলল, তুমি না আমায় বলতে ফিরোজ যে তুমি আমায় ভালোবাসো? তুমি না বলতে যে আমার ছোঁয়া পেলে তোমার সব দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর হয়ে যায়? তুমি না আমায় বলতে আমার কাছে পেলে তোমার পাগলামো বেড়ে যায়? তাহলে আজ কেন আমায় ফেলে চলে যাচ্ছ ওই মেয়েটার কাছে, যে তোমাকে ঘৃণা ছাড়া আর কিছুই দিতে পারবে না? তোকে ভালোবাসি সেটা ঠিক আছে, কিন্তু তার মানে তো এটা না যে আর কাউকে ভালোবাসা যাবে না। ফিরোজের সম্বোধন তুমি থেকে তুইতে চলে এসেছে, যা টুম্পাকে হাসালো। নিজের গুরুত্ব ঠিক কতটা কম সেটা টুম্পা আরো একবার বুঝলো। তাচ্ছিল্য হেসে বলল, একসাথে দুজনকে ভালোবাসা যায়? আমি তো কখনো আর কাউকে ভালোবাসতে পারলাম না। কত খদ্দের তো আসে আমার রূপে, তারা নিজেদের সব কিছু বিলিয়ে দিতে প্রস্তুত থাকে। কই, আমি তো কখনো তাদের কাউকে আপন করি না তুমি ছাড়া। কথাটা বলার সাথে সাথে ফিরোজ টুম্পার চোয়াল চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, খবরদার, যদি আর কখনো তোর মুখে অন্য কাউকে ভালোবাসার কথা আমি শুনেছি তো। ভুলে গেছিস অন্য কেউ তোর গায়ে হাত দিয়েছিল জন্য তোর আর তার কি অবস্থা করেছিলাম? কান খুলে একটা কথা শুনে রাখ, আজ যে ভুলটা করলি ছেড়ে দিলাম, এরপরে যেন আর কখনো এই ভুলটা না হয়। আমার জিনিসের উপর যে নজর দিবে চোখ উপড়ে ফেলবো তার আমি। এই যে ফিরোজ এত শক্ত করে টুম্পার চোয়ালটা চেপে ধরেছে, এতেও টুম্পার একটু কষ্ট হলো না, বরং টুম্পার ভীষণ ভালো লাগলো। মনে হলো ফিরোজের ওর উপরে অধিকার দেখাচ্ছে।
আর অধিকার তো সেখানেই দেখানো যায় যেখানে ভালোবাসা থাকে। তবে যদি টুম্পাকে ভালোবাসে ফিরোজ, তবে আরজুর কাছে বারবার কেন ছুটে যায়? টুম্পার গাল বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। টুম্পার কান্না দেখে ফিরোজ ওর চোয়ালটা ছেড়ে দিল। টুম্পার যেন এটা আরো ভালো লাগলো। তবে টুম্পার চোখের জল ফিরোজকে একটু হলেও দুর্বল করতে পারে। ফিরোজের সারা মুখে অজস্র চুমু খেয়ে বলল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তবে আরজুকে ছেড়ে দাও না, বিয়ে করে নাও আমাকে। আমাকে এই অন্ধকার জীবন থেকে মুক্তি দাও। তুমি তো চাইলেই পারো, বলো। আমরা দুজন সংসার করি, চলো না। আমারও একটা সংসার হোক, এই অন্ধকার জগতের বাহিরে আমারও একটা ঘর হোক। আমিও একটু ভালোবাসা পাই তোমার থেকে। ফিরোজ গম্ভীর গলায় বলল। ছাড় আমাকে। টুম্পা ছাড়ল না, আরো শক্ত করে জড়িয়ে ধরল। এবারে তার আকুতি বাড়ল, কান্নার বেগ বাড়ল। হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমাকে ছেড়ে যেও না ফিরোজ। ওই মেয়ের কাছে তোমার বারবার ছুটে যাওয়া আমাকে খুব কষ্ট দেয়। আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। মনে হয় কেউ বারবার ছুরি দিয়ে সমানে আঘাত করে যাচ্ছে ওইখানটায়। আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার ভাগ আমি কাউকে দিতে পারবো না। তুমি আরজুকে ভুলে যাও, আমাকে বিয়ে করে নাও, আমরা দুজন সংসার করব। নিজের রাগ ফিরোজ এবারে আর কোনো মতেই নিয়ন্ত্রণ করতে পারল না। টুম্পাকে নিজের থেকে ছাড়িয়ে ছুঁড়ে মারল বিছানার উপরে। টুম্পা হুমড়ি খেয়ে বিছানার উপরে পড়ল। হাঁটুতে একটু ব্যথাও পেল। পিছনে দাঁড়ানো ফিরোজ তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, তুই হলি বেশ্যা, তোদেরকে শুধুমাত্র কয়েক মুহূর্তের আনন্দের জন্য বিছানাতেই মানা, সংসারে না। তোরা হলি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, আর সংসার করার জন্য আর্যদের দরকার। ভুলেও আর কখনো আর্যুর জায়গা নেওয়ার চেষ্টা করবি না। তোর জায়গা এখানে, কেবল আমার শরীরে, তাও যতদিন আমি চাইবো। আর আর্যুর জায়গা আমার মনে, আমার ঘরে, আমার পুরো জীবনে, বুঝতে পেরেছিস? কথাগুলো বলে ফিরোজ চলে গেল। টুম্পা বিছানার উপরে কান্নায় ভেঙে পড়ল। অদ্ভুত জীবন টুম্পার। চার দেয়ালের মাঝে বন্দি, এই অন্ধকার জগতের মাঝে বন্দি। যে পুরুষরা নিজেদের আনন্দের জন্য ওদের কাছে আসে, সেই পুরুষরাই সম্মান দেয় না। নিজেদের প্রয়োজন শেষ হলে এভাবেই ঠিক ছুঁড়ে মারে, অমানুষের মতন আচরণ করে। অথচ ঠিক তেমনই একটা মানুষকে ভালোবেসে ফেলেছে টুম্পা। টুম্পা জানে ওই মানুষটাকে ভালোবাসা ওর অন্যায় হয়েছে, কিন্তু কি করবে? না ভালোবেসে তো থাকতে পারেনি। মানুষটা নিজের ভালোবাসার সরল স্বীকারোক্তি দিয়েছিল টুম্পাকে। টুম্পার গায়ে অন্য কারো ছোঁয়া লেগেছিল জন্য মানুষটা সহ্য করতে না পেরে কত ঝামেলাই না করলো। এত অবহেলা অবজ্ঞার মাঝে যখন ওই মানুষটার থেকে এক টুকরো ভালোবাসা পেল, একটু যত্ন পেল, তখন যে টুম্পা ওকে ভালোবাসতে বাধ্য হয়েছিল। তখন তার টুম্পা বোঝেনি সেই ভালোবাসাটুকু শুধুমাত্র এই ঘরের বিছানার মাঝে সীমাবদ্ধ। টুম্পার ভালোবাসা কখনো সংসারে পরিণত হতে পারবে না। ফিরোজ, পথ ছাড় আমার, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলছি। আরজুর কথার প্রেক্ষিতে ফিরোজের মাঝে বিশেষ কোনো হেলদোল দেখা গেল না। আর না, সে নিজের জায়গা থেকে নড়ল, বেশ স্বাভাবিকভাবে বলল, শহরে গিয়ে কি নতুন কাউকে জুটিয়েছিস নাকি আরজু? আমার কথা বুঝি আজকাল মনে পড়ে না? আরজু কাট গলায় বলল, তোর কথা আমার কোনো দিন মনে পড়তো না ফিরোজ। আর আমি কাউকে জুটিয়েছি নাকি না জুটিয়েছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোকে এর মাঝে নাক গলার অধিকার আমি দেইনি। পথ ছাড়। আমার হবু বৌতি, তোর সম্পর্কে জানার আর বলার অধিকার আছে আমার। আরজু ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, কি বললি তুই? তোর বউ? হাসালি ফিরোজ। এর চাইতে ভালো আমি রাস্তার কোনো কুকুরকে বিয়ে করে নেব, তবুও তোকে বিয়ে করব না। নিজের নামের সাথে তোর নামটা জড়ানোর আগে আমি গলায় দড়ি দিয়ে মরব, তবুও তোর মতন দুশ্চরিত্রের বউ হব না। আরজুর কথা শুনে ফিরোজ হো হো করে হেসে উঠল। হয়তো কটাক্ষ করলো আরজুকে। কোনো মজবুত খুঁটি ছাড়া আরজুর কণ্ঠের তেজটা যেন ফিরোজের কাছে খুবই হাস্যকর মনে হলো। আরজুর কাছে ফিরোজের এই হাসিটা খুব নোংরা লাগলো। অবশ্যই এই ছেলের প্রতিটা বিষয়ই আরজুর নোংরা লাগে। ফিরোজ নিজের হাসি থামিয়ে বলল, বউ তো তুই আমারই হবি, ঠিক যেমন তোর বোন আমার ভাইয়ের বউ হচ্ছে। আমাকে আপার মতো দুর্বল ভাবিস না ফিরোজ। তোর থেকে মুক্তি পাওয়ার জন্য যদি আমি নিজে মরতে পারি, তাহলে প্রয়োজনে তোকেও মারতে পারি। তোর ভাইকে বলে দিস যেন এই বুড়ো আমার আপার সাথে ভালো ব্যবহার করে, না হলে ওর কপালে দুঃখ আছে।
আমাকে মারলে তোর কি মনে হয় তোর ভাই তোকে ছাড়বে? দুবার জেল থেকে ছাড়িয়ে এনেছি ওকে। ওর পিছনে এত টাকা ঢালছি কি এমনি এমনি নাকি? আমি কি তোকে একবারও বলেছি যে ওকে মারতে পারবো না? ওকে যদি নিজের ভাই ভাবতাম তাহলে মারতে পারতাম না, কিন্তু আমি ওকে এই সমাজের কলঙ্ক মনে করি। যাকে মারতে আমায় একটুও ভাবতে হবে না। সব কিছু এত সহজ ভাবিস না। যতই হোক দিন শেষে আমার ক্ষমতা শক্তির কাছে তুই খুবই নগণ্য। তোকে আমার থেকে বাঁচানোর মতনও কেউ নেই। ওই দেখ দূরে তোর ভাই দাঁড়িয়ে আছে, তোর জন্য না আমার জন্য। তুই ডাকলেও আসবে না। আরজু একবার ওদের থেকে একটু দূরে চায়ের দোকানে বসে কয়েকজন ছেলের সাথে আড্ডারত পৃথুলের দিকে তাকালো। ভাইয়েরা নাকি বোনদের রক্ষা কবচ হয়, নিজের জীবন দিয়ে হলেও নাকি বোনের সম্মান রক্ষা করে। আর আরজুর ভাই নিজেই ওর বোনের সম্মান নষ্টের জন্য দায়ী। পৃথুলের দিকে দৃষ্টি রেখে আরজু শান্ত কণ্ঠে বলল, কে বললো ও আমার ভাই? ও শুধু আমার বাবা মায়ের ছেলে, আমার ভাই না। ভাই হওয়ার যোগ্যতা ওর নেই। কথাটা বলে আরজু চলে যেতে নিলে পিছন থেকে ফিরোজ ওর হাত টেনে ধরল। ফিরোজের ছোঁয়া অনুভব করতেই আরজুর যেন নিজের শরীরের উপর ঘৃণা জন্মালো। হাতটা ছাড়ানোর চেষ্টা করলো, তবে ফিরোজের শক্তির সাথে ঠিক পেরে উঠল না। হাত ছাড় ফিরোজ। ফিরোজের অভিব্যক্তি বদলেছে, চোখে মুখে তার লেপ্টে আছে এক অদ্ভুত মুগ্ধতা, আরজুর প্রতি মুগ্ধতা। হাতের বাঁধন তার শক্ত হলেও কণ্ঠটা ভীষণ নরম শোনালো এবার। স্বেচ্ছায় আমার হয়ে যা আরজু, খোদার কসম ভালো হয়ে যাব। তুই যা বলবি তাই শুনবো। তুই আমায় ভালোবেসে কাছে টানলে এই ফিরোজ তোর পায়ের কাছে বসে থাকবে। আরজুর মাঝে বিশেষ কোনো পরিবর্তন দেখা গেল না। তাচ্ছিল্য ভরা গলায় বলল, তোর মতো জানোয়ারের জায়গা এমনিতেই পায়ের কাছে হয়। আমি তোকে বলছি, খোদার কসম তুই আমাকে নিজের বউ হিসেবে কখনোই পরিচয় করাতে পারবি না। ফিরোজ এবারে আরজুর হাতটা ছেড়ে দিল, শব্দ করে হেসে উঠল। এই মুহূর্তে ফিরোজের হাসিটা আরজুর কাছে স্বাভাবিক লাগলো না। ফিরোজ হাসতে হাসতে আরজুকে বলল, তুই আমায় একে ভালো হতে দিলি না। বললাম তোকে আমার হয়ে যা, সব ছেড়ে দিব। আমি জানি আমি কতটা নিকৃষ্ট, কিন্তু তোকে ভালোবাসি আমি। তুই শুধরে দিবি না তো আমায়? ঠিক আছে, তবে তোকে আমায় এই রূপেই গ্রহণ করতে হবে। মিলিয়ে নিস আমার কথা। বিয়ে দেওয়ার জন্য তোমার ওই 40 বছরের বুড়োকেই খুঁজে পেলে মা? ওর বউ ওকে ছেড়ে গেছে, ওর একটা বাচ্চা আছে, আর কাউকে পেলে না তোমরা? আরজুর এতগুলো কথার প্রেক্ষিতে ওর মা নাসিমা শান্ত কণ্ঠে বলল, তোমার বোন এমন কোনো ভালো কাজ করেনি যে ওর জন্য এর থেকেও ভালো পাত্র খুঁজে পাবো। আর এই ছেলের মাঝে তো আমি কোনো দোষই খুঁজে পাচ্ছি না। আরজু তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, খুঁজে পাবে কি করে? তোমাদের ঘাট থেকে বোঝা নামিয়ে ফেলতে পারছো, এইটাই তো তোমাদের জন্য যথেষ্ট। মেয়ের বিয়ে দিতে পারলেই বেঁচে যাও, কিন্তু আদৌ সেখানে সে ভালো থাকবে কি না এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই তোমাদের মাঝে। এর থেকে তো জন্মের পরে একেবারে গলা টিপে মেরে ফেলতে পারতে মা। কথাটা বলার সাথে সাথে নাসিমা ঘুরে ওর গালে ঠাস করে একটা চড় বসালো। মেয়ের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ঝাঁঝালো কণ্ঠে বলল, কিছু বলি না এই জন্য দিন দিন তোমার সাহস বেড়ে যাচ্ছে। তোমাদেরকে জন্ম দিয়েছি আমি, এত বছর কষ্ট করে মানুষ করেছি, কৃতজ্ঞ থাকো। জন্ম যখন দিয়েছিলে তাহলে আমাদেরকে মানুষ করা তোমার কর্তব্য ছিল। অবশ্য মানুষ তো করতে পেরেছো আমাকে আর আপাকে। ছেলেকে তো কুলাঙ্গার বানিয়েছো, তবুও ওই জানোয়ারের প্রতি তোমাদের ভালোবাসা কমে না। কথা বলার মাঝেই আরজু ব্যথায় মৃদু আর্তনাদ করল। পিছন থেকে কেউ একজন খুব শক্ত করে আরজুর চুলের মুঠিটা ধরেছে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই নিজের বড় ভাই পৃথুলকে দেখতে পেল সে, যে কিনা কটমটি দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছে। আরজু ব্যথাতুর কণ্ঠে বলে উঠল, ভাইয়া ছাড়ো, লাগছে আমার। লাগার জন্যই তো ধরেছি। আমি কোলাঙ্গার তো তুই নিজে কি? শহরে গিয়ে 2-4টে ইংরেজি শিখে নিজেকে খুব বড় মনে করা শুরু করেছিস, তাই না? সত্যি করে বলতো, কি করিস তুই এখানে? বাড়ি থেকে তো টাকা নিস না, তাহলে নিজের খরচ চালাস কি করে? পৃথুলের করা নোংরা ইঙ্গিতে আরজুর গা ঘিন ঘিন করে উঠল। ভাবতে লজ্জা লাগে যে এই নোংরা মস্তিষ্কের মানুষটার নিজের মায়ের পেটের ভাই। এদিকে নাসিমা ছেলেকে ইশারা করতে অগত্যা পৃথুলকে আরজুকে ছাড়তে হলো। ছাড়া পেয়ে আরজু ঘুরে দাঁড়িয়ে বলল, নিজে কষ্ট করে উপার্জন করে সেই টাকা দিয়ে নিজে খরচ চালাই, এছাড়া তো আর কোনো উপায় নেই আমার কাছে। আর ভুলে যেও না, আমি টাকা নেই না, কারণ এই বাড়ি থেকে আমাকে কোনো টাকা দেওয়া হয় না। তোর জেদ মেটানোর জন্য অযথা আমার টাকা নষ্ট করতে যাবো কেন? কতবার করে বললাম যে ফিরোজকে বিয়ে করে দেয়।
কিন্তু না, ভালো তো তোর সহ্য হবে না। শহরে গিয়ে ছেলেদের সাথে ডলাডলি করবি, সেটাই তোর পছন্দ। খবরদার ভাইয়া, আমার চরিত্রের উপর আঙুল তুলতে আসবে না। তুমি নিজে চরিত্রহীনের জন্য সবাইকে তোমার মতন ভেবো না। আর ভালো করতে চেয়েছিলে আমার, তাই না? ওই ফিরোজের সাথে বিয়ে দিতে চেয়েছিলে। ও তো তোমার মতনই বকাটে, বেকার, অমানুষ, চরিত্রহীন। এইটাই আমার ভালো করার নমুনা। রিথুল নাসিমাকে বলল, ওকে চুপ করতে বলো মা, এবার কিন্তু আমার হাত উঠে যাবে। আরজু ছলছল নয়নে নিজের মায়ের দিকে তাকালো, ধীর কণ্ঠে বলল, তোমার সামনে আমাকে এত বাজে বাজে কথা বলছে, তারপরও কি তুমি কিচ্ছু বলবে না ওকে? মা, একটু কি ভালোবাসো না আমায় তুমি? নাসিমা গম্ভীর কণ্ঠে বলল, সে তো তুমিও নিজের বড় ভাইকে কম বাজে কথা শোনাওনি। এখন আর এই নিয়ে কোনো কথা হোক আমি চাই না। চুপচাপ ঘরে যাও। প্রীতুল বাবা, তুমিও যাও। রিথুল ঘরে চলে গেল। আরজু দু হাতে নিজের চোখের জল মুছে নাসিমাকে উদ্দেশ্য করে বলল, জন্ম তুমি আমাদের তিনজনকে দিয়েছো, কিন্তু মা হয়ে উঠতে পেরেছো শুধুমাত্র নিজের ছেলের। হন হন করে নিজের রুমে ঢুকে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল আরজু। বিছানায় আর বসলো না, সোজা বারান্দায় প্রার্থনার কাছে গেল। গ্রিল ধরে দাঁড়িয়ে আকাশ পানে তাকিয়ে আছে প্রার্থনা। দেখে মনে হচ্ছে খুব গভীর ভাবনায় নিমগ্ন সে। আরজুর কর্কশ কণ্ঠে তার ভাবনার মাঝে ছেদ ঘটল। এভাবে চুপচাপ দাঁড়িয়ে থেকে কিচ্ছু হবে না। এই বিয়েটা করে কি প্রমাণ করতে চাইছো আপা? যে তুমি বাবা মায়ের খুব বাধ্য মেয়ে? কোনো লাভ নেই এসব করে, শুধু তোমার জীবনটা শেষ হয়ে যাবে। প্রার্থনা মলিন হেসে আরজুর দিকে তাকালো। চোখে মুখে তার অসহায়ত্বের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। মলিন কণ্ঠে আরজুকে বলল, আমার জীবন শেষ হওয়ার কি বাকি আছে? একবার আমাকে ভালো করে দেখে বলতো, তোর কি মনে হচ্ছে যে আমি বেঁচে আছি? হুঁ, জীবন তো লাশের মতন লাগছে না আমায়। আরজুর দু চোখ ছলছল করে উঠল। জড়ানো কণ্ঠে বলল, এই বিয়েটা তোমায় করতে হবে না আপা। তুমি আমার সাথে ঢাকায় চলো, আমি তোমার সব খরচ চালাবো। দরকার পড়লে দুই বোন একবেলা না খেয়ে থাকবো, তাও তোমায় এই অশান্তির মাঝে আমি থাকতে দেব না। প্রার্থনা আরজুর গালে হাত রেখে বলল, তুই যে ছোট হয়ে নিজের বড় বোনের দায়িত্ব নিতে চেয়েছিস, এটাই অনেক। কিন্তু আমি তোর মাথার উপর এত বড় একটা দায়িত্ব চাপিয়ে দিতে পারবো না। বিয়েটা আমায় করতেই হবে। কেন এমন করছো আপা? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে টিউশনের ব্যবস্থা করে দেব। তুমি নিজের খরচ নিজে চালাবে, বাড়িতে কাউকে জানাবে না। আজ রাত দুজন পালিয়ে ঢাকা চলে যাব। আর আপত্তি করো না আপা। প্রার্থনা দু হাতে জড়িয়ে ধরল আরজুকে। এই বাড়িতে হয়তো একটা মাত্র মানুষই প্রার্থনার কথা ভেবেছে, বাকিরা কেউ ভাবেনি। অবশ্য যেখানে নিজের মাই ভাবছে না, অন্যদের থেকে আশা করাই ভুল। এমনিতে আমার জন্য বাবার অনেক সম্মানহানি হয়েছে। অনেক কষ্টে একটা বিয়ে ঠিক করেছে, না হলে কেউ তো আমায় বিয়ে করতে চাচ্ছিল না। আমি চাই না আর আমার জন্য নতুন করে কোনো অশান্তি হোক। ভালোবেসে এমনিতেই আমি মৃতপ্রায়। এবার না হয় শুধু আয়োজন করে আমার সমাধির ব্যবস্থা করা হবে। তার মানে তুমি আমার সাথে যাবে না, তাই তো? আমার জীবনে নতুন করে শুরু করার মতো আর কিছুই অবশিষ্ট নেই। তাহলে কিসের আশায় যাব তোর সাথে? তুই আমার চিন্তা বাদ দে, নিজের জীবনের চিন্তা কর। আমি চাই না আরো আমার জীবনের মতো তোর জীবনটাও শেষ হয়ে যাক। তোর জীবনের এত সংগ্রাম, এত কষ্ট সব যে তাহলে ব্যর্থ হয়ে যাবে রে। আর তোর সাথে এই ব্যর্থ শব্দটা একদমই মানানসই নয়। আমি তোমায় বলেছিলাম আপা, ভালোবাসা বলতে কিচ্ছু নেই। সব 2-4 দিনের মোহ, মোহ কেটে গেছে আর তোমাকে একা রেখে চলে গেছে। ভালোবাসা মানে ধ্বংসের শুরু। আর ঠিক এই ভুলটার জন্য আজ তোমার এত কষ্ট। প্রার্থনা স্মিত হেসে বলল, যদি সত্যি ভালোবাসা বলতে কিছু না থাকতো, তাহলে তো আজ আমিও তাকে ভুলে অন্য পুরুষকে আপন করে নিতাম। শুধু মোহ কি আর এতদিন থাকে? ভালোবাসা আছে জন্যই আমি আজও সেই মানুষটাকে ঘৃণা করতে পারি না। ভালোবাসা আসছে জন্যই আমি আজও তার দেওয়া ফুল যত্ন করে ডায়েরির ভাঁজে রেখে দিয়েছি। ভালোবাসা আছে জন্য আজও তার কথা মনে করে মাঝ রাতে আমার ঘুম ভেঙে যায়। দেখ না, ভালোবাসা আছে জন্যই আমি এখনো তার কথা ভাবছি আর হাসছি। আরজুর চোখ মুখে কাঠিন্যতার ছাপ ফুটে উঠল। কণ্ঠে একরাশ ঘৃণা সমেত বলল, ভালোবাসার অস্তিত্ব যদি এতটাই স্পষ্ট হয়, তাহলে কোথায় হারিয়ে গেল তোমার সেই প্রেমিক? যদি ভালোবাসা থেকেও থাকে, তাহলে এমন ভালোবাসাকে আমি ঘৃণা করি।
যা কেবল কষ্ট দিতে জানে। শীতের সকাল, বাইরে কুয়াশায় কিছু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। খোলা জানালা দিয়ে বাড়ির পাশের ফুলের গাছগুলো থেকে হালকা মিষ্টি সুবাস ভেসে আসছে। ঘড়িতে তখন সকাল 8:15। এমনই দিনে গ্রামের বাড়িতে এই সময়টাকেই অনেক বেলা মনে হয়, কিন্তু আজকে তেমন কোলাহলের শব্দ পাওয়া যাচ্ছে না। এর অবশ্য দুটো কারণও আছে। আজ শুক্রবার, বাড়ির কর্তাদের কাজে যাওয়ার ঝামেলা নেই, ফলে গৃহিণীদেরও আর সকাল সকাল রান্না বান্না শেষ করে তাদের কর্তাদের খাবার পরিবেশনের তাড়া নেই। তার উপর আবার ঠান্ডা, যে যার ঘরে হয়তো কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। বাইরে থেকে মায়ের ডাকে ঘুম ভেঙে গেল আরমানের। অনিচ্ছা সত্ত্বেও গায়ের কম্বলটা সরিয়ে আড়মোড়া ভেঙে উঠে বসলো। জানালা দিয়ে বাইরের পরিবেশটা দেখতেই আরমানের মনটা ফুরফুরে হয়ে উঠল। সঙ্গে সঙ্গে শীতল বাতাসে আরমানের গা শিউরে উঠল। তৎক্ষণাৎ আবার কম্বলটা তুলে গায়ে জড়ালো। শীতকাল আরমানের বেশ পছন্দ, তবে আজকাল কেন যেন তার শীতকালের থেকেও বর্ষাকালে একটু বেশি ভালো লাগছে। বর্ষার বৃষ্টির কথা ভাবলেই মস্তিষ্কে কিছু দৃশ্য ভেসে ওঠে। ফিরে যেতে ইচ্ছে করে আবার ঠিক সেই মুহূর্তটাতে, আর ইচ্ছে করে সময়কে থামিয়ে দিয়ে এক দৃষ্টিতে সেই নাম না জানা রমণীর দিকে তাকিয়ে থাকতে। আরমান কম্বল মুড়ি দিয়ে আবারও শুয়ে পড়ল, তবে এবারে উদ্দেশ্য ঘুমানো নয়, বরং কাউকে মনে করা। অতীত, এক বন্ধুর আবদারে একটা পার্কে এসেছে আরমান। সচরাচর এদিকে তার আসা হয় না, কিন্তু আজকে নিজের বেস্ট ফ্রেন্ডের অনুরোধে তাকে আসতেই হয়েছে। একটা বেঞ্চের উপর বসে আছে আরমান, কিন্তু সেই ছেলের দেখা নেই। ফোনটাও ধরছে না। এদিকে আকাশের অবস্থাও ভালো না, যে কোনো সময় ধরণীতে বৃষ্টি নামবে। গাছপালাগুলো খুশিতে মেতে উঠেছে, বাতাসের কারণে ধুলো উঠছে। এরই মাঝে আরমান খেয়াল করলো 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়াও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আর বসে থাকলে আরমানকে আজ কাক ভেজা হয়ে বাড়ি ফিরতে হবে, সেটা আন্দাজ করতেই উঠে দাঁড়ালে যাওয়ার জন্য। মনে মনে হাজারটা গালি দিল নিজের বন্ধুকে, সাথে প্রতিজ্ঞা করলো যে আর কোনোদিন বন্ধুর ডাকে এই জায়গাতে আসবে না। আরমানের এসব ভাবনার মাঝেই তুমুল বেগে বৃষ্টি শুরু হলো। আশেপাশে যে 2-1 মানুষ অবশিষ্ট ছিল, তারাও একটা ছাউনির আশায় ছুট লাগালো। ওদের পিছু পিছু আরমানও ছুট লাগাতে নিল, কিন্তু কয়েক সেকেন্ডের বৃষ্টিতেই সে প্রায় ভিজে গেছে। ফলস্বরূপ কোনো ছাউনির নিচে যাওয়ার জন্য তার মাঝে আর কোনো তাড়া দেখা গেল না। বৃষ্টিটা উপভোগ করতে লাগলো। হুট করে কানে একটা মিষ্টি গলার গানের আওয়াজ ভেসে এলো আরমানের, কিন্তু আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না। এবার মনোযোগ দিয়ে কণ্ঠের উৎপত্তিস্থল খোঁজার চেষ্টা করলো। আশেপাশে তাকালো, কোনো ছাউনিও নেই। তাহলে বৃষ্টির মাঝে কোনো পাগল গান গাইছে? ব্যাপারটা জানার জন্য ভীষণ কৌতূহল তৈরি হলো আরমানের মনে, কিন্তু এখন আর গানের আওয়াজ পাওয়া যাচ্ছে না। আরমান বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলল। মিনিট খানিকের ব্যবধানে আবারও আরমানের কানে সেই একই কণ্ঠটা ভেসে এলো। আজ ঝড়ো ঝড়ো মুখর বাদলে দিনে, জানি নে কিছুতে কেন যে মনে লাগে না। আজ ঝড়ো ঝড়ো মুখর বাদলে দিনে। আশেপাশে তাকাতে আরমান ডান দিকে গাছপালার ডালের ফাঁক ফোকর ভেদ করে কালো চুড়িদার পরা এক জোড়া পা দেখতে পেল। লম্বা একটা সারি ধরে পার্কের সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন ফুলের গাছ লাগানো হয়েছে, ফলে গাছগুলো ভেদ করে রমণীকে দেখতে পেল না আরমান। সেগুলোকে পাশ কাটিয়ে অপর পাশে গেল। এদিকটাতে যে দোলনা আছে সেসব আরমানের জানা ছিল না। অবশ্য জানবেই বা কি করে, আজই তো প্রথম এসেছে এখানে। কিন্তু এখন মনে হচ্ছে প্রায়ই কারো খোঁজে আসতে হবে। কালো সালোয়ার কামিজ পরে একটা মেয়ে দোলনায় বসে একাই দোল খাচ্ছে। দোলনার গতি কমে গেলে নিজেই আবার কষ্ট করে গতি বাড়ানোর চেষ্টা করছে। আপন মনে গান গাইছে সে। চুলগুলো ভিজে চুপচুপে হয়ে গেছে। কপালে পড়ে থাকা চুল বেয়ে টুপ টুপ করে পানি পড়ছে। গায়ের রং ফর্সাও না, আবার কালোও না, ঠিক শ্যামলাও বলা চলে না। তবে দেখে মনে হচ্ছে একটু যত্ন নিলে তাকে ফর্সাদের তালিকায় রাখা যায়। মুখের 2-3 জায়গায় তার ব্রণের দাগ, নাকের ঠিক উপরে একটা কালো তিল। মেয়েটা যে দেখতে খুব সুন্দর তেমন না, তবে সুন্দর, এবং যতটুকু সুন্দর তাতেই আরমানের দৃষ্টি থমকাতে বাধ্য।
মেয়েটা আশপাশে কারো উপস্থিতি এখনো খেয়াল করেনি। অবশ্যই না করারই কথা। সে তো চোখ দুটো বন্ধ করে আপন মনে গান গাইছে। আরমানও আলাদা করে কোনো শব্দ করেনি যার দরুন মেয়েটা তার উপস্থিতি লক্ষ্য করবে। এদিকে বৃষ্টি আর বাতাস দুটোর বেগই ক্রমশ বাড়ছে। ক্ষণে ক্ষণে আবার মেঘের গর্জনের আওয়াজও পাওয়া যাচ্ছে। আরমানের খুব করে ইচ্ছে করছে মেয়েটার সাথে কথা বলতে, কিন্তু কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছে না। অনেক ভেবে সাহস সঞ্চয় করে বলেই ফেলল, মনটা বোধহয় অন্য কাউকে দিয়ে দিয়েছেন, সেজন্য আর কিছুতেই লাগছে না সেটা। কিংবা হয়তো কোনো অসুখে মনটা মরে গেছে। ঠিক বললাম তো? অপরিচিত পুরুষালী কোনো কণ্ঠস্বর কানে যেতেই আর্যর গানের গলা থেমে গেল। ওড়না দিয়ে মাথাটা ঢেকে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে যাওয়ার জন্য উদ্যত হতেই পিছন থেকে আরমান বলে উঠল। প্রশ্নের উত্তর না দিয়ে চলে যাচ্ছেন? আর্য ফিরে তাকালো না, গম্ভীর কণ্ঠে বলল, আমার মনের খবর জানতে পারি এমন পরিচিত কিংবা গুরুত্বপূর্ণ মানুষ আপনি নন। তবে এইটুকু বলতে ইচ্ছে, আপনার আগমন না ঘটলে আমার মনটা সত্যি ভালো হয়ে উঠত। শুক্রিয়া করুন যে আমার আগমন ঘটেছে। আশেপাশে তাকিয়ে দেখেছেন একবারও যে আদৌ কেউ আছে কিনা? এই পুরো জায়গাটা খালি। এইসব জায়গা একটা একলা মেয়ের জন্য নিরাপদ নয়। আমার প্রতিদিনের বিশ্রামের জায়গা এটা। আশপাশটা সম্পর্কে ধারণা আছে আমার। খারাপ কিছু কখনো খেয়াল করিনি কিংবা শুনিনি। বিপদ কিন্তু বলে কেউ আসে না। যেমন আপনি। আর্যের এমন প্রশ্নে আরমান থতমত খেল। মেয়েটা একটু বেশি স্পষ্ট কথা বলে। আমাকে আপনার বিপদ মনে হচ্ছে? হতেই তো পারেন। তাহলে কি আপনাকে সাবধান করতাম আমি? হয়তো ভালো সাজতে চাইছেন। কিন্তু এমনটা আমি কেন করতে চাইবো? যে কারণে আগ বাড়িয়ে আমার সাথে কথা বলতে এসেছেন সেই কারণে। আরমান বুঝলো এই মেয়ের সাথে সে যুক্তিতে পেরে উঠবে না। অগত্যা অন্য প্রসঙ্গে গিয়ে বলল, আপনার নামটা কি জানতে পারি? আর্য স্বাভাবিক কণ্ঠে বলল, না, আল্লাহ হাফেজ। কথাটা বলে আর্য আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না। চোখের পলকেই সে চলে গেল। আরমান যেন এখনো একটা ঘোরের মাঝে আছে। মেয়েটা বড্ড ঠাস ঠাস করে প্রতিটা কথার উত্তর দিয়ে দেয়। এতগুলো কথা বলল অথচ একটা বারের জন্য আরমানের মুখের দিকে তাকালো না, কোনো আগ্রহই নেই। তবে এত কিছুর মাঝে একটা কাজের কাজ হয়েছে, আর তা হলো আরমান জানতে পেরেছে যে আরজু প্রতিদিন এখানে আসে। এখন মনে হচ্ছে আরমানকেও নিয়ম করে এই জায়গায় আসতে হবে। বর্তমান পুরনো কথাগুলো ভাবতে ভাবতেই আবারও ঘুমিয়ে পড়েছিল আরমান। আর এইবার বাইরে থেকে মায়ের ডাকের পাশাপাশি দরজায় জোরে জোরে কড়াঘাতের আওয়াজও হলো। এত জোরে আওয়াজ কানে যেতে আরমান ধড়ফড়িয়ে উঠে বসলো। কয়েক সেকেন্ডের জন্য তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। স্বাভাবিক হতেই তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে গিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই আমেনা বেগম মৃদু রাগী কণ্ঠে বললেন, সেই কখন থেকে ডাকছি তোকে খেতে আসার জন্য। এত বেলা অবধি কিসের ঘুম? খাওয়ার টেবিলে তোর বাবা অপেক্ষা করছে তোর জন্য, তাড়াতাড়ি আয়। কথাটা বলে আমেনা বেগম চলে গেলেন। তিনি যেমন ঝড়ের গতিতে এসেছিলেন ঠিক তেমনই ঝড়ের গতিতেই চলে গেলেন। আরমান আর কিছু না ভেবে হাত মুখ ধুয়ে খেতে চলে গেল। কাল সকালে বাসে আমি চট্টগ্রামে ফিরে যাব। ডাইনিং টেবিলে আর্য কথাটা বলতেই বেশ বড়সড় একটা বিস্ফোরণ ঘটার মতো পরিস্থিতি তৈরি হলো। প্রার্থনা ভয়ার্ত দৃষ্টিতে মোমেন সাহেবের দিকে তাকালেন, যিনি রক্তচক্ষু নিয়ে আর্যর দিকে তাকিয়েছেন, অথচ মেয়েটার সেসবে কোনো মাথা ব্যথা নেই। চুপচাপ আপন মনে খেয়ে যাচ্ছে। প্রার্থনা বুঝলো আজ আবারও একটা অশান্তি হবে। প্রার্থনার ভাবনার মাঝে মোমেন সাহেব গম্ভীর কণ্ঠে আর্যকে বলল, এক সপ্তাহ পর তোমার বোনের বিয়ে, সেটা তুমি জানো না? আর্য খেতে খেতে স্বাভাবিক কণ্ঠে বলল, না জানার কিছু নেই। তারপরও যাওয়ার কথা বলছো কোন আক্কেলে? আর্য এবার খাওয়া ছেড়ে নিজের বাবার দিকে তাকালো। দৃষ্টি তার অত্যন্ত শান্ত এবং স্বাভাবিক। বিয়েটা আপার, আমার থাকা না থাকা তো কিচ্ছু যায় আসে না। বড় বোনের বিয়েতে ছোট বোন কেন নেই, এই নিয়ে পাত্রপক্ষের লোকজন প্রশ্ন করলে কি উত্তর দেবো আমরা? আর্য নির্বিকার ভঙ্গিতে বলল, ওদের কথার কিংবা ভাবনার এত গুরুত্ব আমার কাছে নেই। তারপরে যদি আপনার মান সম্মানে খুব বেশি আঘাত লাগে তাহলে বরং বলে দিবেন যে মরে গেছে প্রার্থনার ছোট বোন। ব্যাস, কথা আর ভাবনা দুটোই শেষ। আর্য কথাটা বলে উঠে চলে যেতে নিলে মোমেন সাহেব পুনরায় প্রশ্ন করে উঠল, চট্টগ্রাম ফেরার এত কিসের তারা তোমার?
কি এমন কাজ করো নাকি কেউ অপেক্ষা আছে? আরজু মোমেন সাহেবের প্রশ্নের উত্তর দেওয়ার আগেই পৃথুল বলে উঠল, বোঝানো বাবা কিসের এত তারা? পেট চালাতে হবে তো তারই ব্যবস্থা করতে হবে। হয়তো আগে থেকে অনেককে বলে রেখেছিস, তাই এখন ফেরত যাওয়ার ভীষণ তারা। পৃথুলের এমন নোংরা কথা শুনে প্রার্থনার নিজেরই ভীষণ লজ্জা হলো। অনেক সাহস সঞ্চয় করে পৃথুলকে বলল, নিজের বোনের সম্বন্ধে কথা বলার আগে একটু তো ভেবে বলবে ভাইয়া। যা জানো না অযথা সেটা নিয়ে কথা কেন বলছো? ওর পরিশ্রমের প্রতি নোংরা ইঙ্গিত করা ছেড়ে দাও। প্রার্থনার কথাটা শেষ হতে না হতেই পৃথুলের হিংস্র কণ্ঠ ওকে থামিয়ে দিল। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, তুই চুপ কর। তোর মতো নষ্টা মেয়ের মুখে এসব কথা শুনলে আমার বমি পায়। প্রেমিকের সাথে ফুর্তি করতে গিয়ে ধরা খেয়ে এসে আবার নীতিবাক্য ছাড়ছি। লজ্জায় অপমানে প্রার্থনার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কোনো ভাই যে নিজের বোনকে এভাবে অপমান করতে পারে সেটা পৃথুলকে না দেখলে হয়তো কেউ বুঝবে না, তাও আবার মা বাবার সামনে। তার থেকেও বেশি অবাক করার কথা হলো, নিজের মা বাবা ছেলেকে শাসন না করে চুপচাপ মেয়েকে অপমানিত হতে দেখছে। প্রার্থনা কান্না জড়িত কণ্ঠে বলল, আমি নোংরা কিছুই করিনি। কথাটা বলার সাথে সাথে পৃথুল প্রার্থনার দিকে তেড়ে এসে ওকে মারতে উদ্যত হলে ওদের থেকে একটু দূরে দাঁড়ানো আরজু টেবিলের উপর থেকে একটা স্টিলের গ্লাস নিয়ে পৃথুলের দিকে ছুঁড়ে মারল। খুব জোরে ব্যথা না পেলেও এতে পৃথুলকে আটকাতে সফল হলো। আরজু না আটকালে আজ আবারও প্রার্থনাকে নিজের ভাই নামক কসাইয়ের হাতে মার খেতে হতো। এদিকে আরজুর করা আঘাতে পৃথুল যেন আরো বেশি হিংস্র হয়ে উঠল। এবার আরজুর দিকে তেড়ে যেতে নিলে আরজু টেবিলের ওপর থেকে একটা কাটা চামচ হাতে নিয়ে সাবধানী গলায় পৃথুলকে উদ্দেশ্য করে বলল, আর এক পা যদি আমার দিকে এগিয়েছো তুমি, আমি কিন্তু আজ সত্যি ভুলে যাব যে মানুষ হত্যা পাপ। এই পাপে কিন্তু আমি করব। যদি আমার গায়ে আজ তোমার হাত পড়েছে, তবে কিন্তু তোমার শরীর থেকে রক্ত বের করতে আমি আজ দুবার ভাববো না। পৃথুল আবারও ক্ষিপ্ত গলায় আরজুকে কিছু বলতে নিলে মোমেন সাহেব ধমক দিয়ে থামিয়ে দিলেন। রাগী কণ্ঠে বললেন, কি শুরু করেছো তোমরা? যার যা ইচ্ছে হচ্ছে তাই করছে, তাই বলছে। আমি তো এখানে উপস্থিত আছি। আরজু তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, আপনি না বললে তো বুঝতামই না যে আপনি এখানে উপস্থিত আছেন। তা কেন আছেন? আমার মায়ের এই গর্ভের কলঙ্কটা আমার সাথে কি করে সেসব দেখতে, নাকি নতুন করে আবার আপনিও কোনো তামাশা করবেন? নিজের সীমা ছাড়িও না আরজু। এই কথাটা আগে নিজের ছেলেকে বলুন। আর এই যে সৎ, নীতিবান, ভদ্র, সুশীল প্রথুল হাসান, তোমাকে বলছি, আপা কোনো নষ্টামি করতে গিয়ে ধরা পড়েনি। তোমরা একটা স্বাভাবিক বিষয়কে নিজেদের স্বার্থে কাজে লাগানোর জন্য রংচং মাখিয়ে সেটাকে নোংরা করে তুলছো। তুমি নিজে যখন নষ্টামি করো তখন তোমার এইসব ভূমি ভূমি ভাব কোথায় যায়? তুমি যখন অন্যের বউকে ভাগিয়ে নিয়ে আসো তখন এইসব মনে হয় না? আপা অন্তত তেমন কারো বরের সাথে প্রেম করেনি। তোমাকে দেখলে না আমারই বমি পায়। বাবা, আর্যকে থামতে বলো। এরপর কিন্তু তুমি আমায় আটকাতে পারবে না। আমি কিন্তু ওকে খুন করে ফেলবো। আরজু বক্র হেসে বলল, তবে মনে রেখো, আমিও খুনির ভনী হব। দুজনের শরীরে একই রক্ত বইছে, একই বাপের ছেলে মেয়ে আমরা। তুমি এর আগে কতগুলো খুন করেছো জানি না, তবে জেনে রাখো আমার হাতে প্রথম খুন তুমিই হবে। নাসিমা বুঝলেন যে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। এরপর যে কোনো অঘটন ঘটে যেতে পারে। আরজুকে দু চারটে কথা শুনিয়ে জোর করে তিনি পৃথুলকে নিয়ে ঘরে চলে গেলেন। যাওয়ার আগে পৃথুল যেন চোখের ইশারায় আরজুকে শাসিয়ে গেল, ওর থেকে যেন সাবধানে থাকতে বলল। আরজু কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে মোমেন সাহেবের দিকে তাকিয়ে থাকলো। কেন যে আরজু এই মানুষটার কাছে আশা করে যে উনি আরজুর পাশে দাঁড়াবে কে জানে। আজ অবধি তো কখনোই কোনো বিষয়ে সমর্থন করেনি আরজুকে, তারপরেও আশা করে, হয়তো বাবা বলে। আরজুর ভাবনার মাঝেই মোমেন সাহেব গম্ভীর কণ্ঠে বলে উঠল, কাল চট্টগ্রাম যাওয়া হচ্ছে না তোমার। আগে তোমার বোনের বিয়েটা হয়ে যাক, তারপরে যেখানে ইচ্ছে যেও। তখন জাহান্নামে গেলেও আমার আফসোস থাকবে না। জাহান্নামে তো আছি, আবার কোন জাহান্নামে যেতে বলছেন? এর থেকে নিকৃষ্ট জায়গা আছে নাকি? এর থেকেও কারো কষ্ট থাকা যায় এমন কোনো জায়গা যে আছে জানতাম না। খোদা তো তার বান্দাদের দিয়ে দুনিয়াতে জাহান্নাম দেখিয়ে দিল। আর কত শান্তি পাবো।
প্রার্থনার বিয়ে না হওয়া অবধি তুমি যাবে না কোথাও। চোখের সামনে 40 বছরের বুড়োর সাথে আপার বিয়ে আমি দেখতে পারবো না। অন্যের জীবন নষ্ট হতে দেখতে আপনারা খুব পছন্দ করেন, তাহলে বরং ওটা আপনারাই দেখুন। আমি একটা রক্তে মাংসে গড়া মানুষ, আমার মাঝে এইটুকু হলো মনুষ্যত্ব আছে, তাই এইসব আমি সহ্য করতে পারবো না। আমি যখন বলছি যাব, তার মানে যাবই। কথাটা বলে আরজু চলে যেতে নিলে পেছন থেকে মোমেন সাহেব হুঁশিয়ারি দিয়ে বলল, মনে রেখো, কাল যদি তুমি আমার কথা অমান্য করে বাড়ির বাইরে পা রেখেছো, তাহলে কিন্তু আর কোনোদিন এই বাড়িতে পা রাখতে পারবে না। এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। যা করবে ভেবে চিন্তে করো। আরজু পিছন ফিরে তাকিয়ে হাস্যোজ্জ্বল মুখে বলল, আলহামদুলিল্লাহ। ওই যে একটা কথা আছে না, যে ছিটকেনি দরজা দুপাশেই থাকে, মনে রাখবেন আমিও ঠিক সেটাই করব। বছরে 2-1 বার আসতাম আপার জন্য, সেই আপাই যদি না থাকে এমনি তো এই জাহান্নামে আর আসবো না। আমার আপা হচ্ছে মরুভূমির বুকে ফোটা এক পবিত্র ফুল। অত দূর থেকে মাঝে মাঝে ওর আবদারে ওকে সতেজ করতে আসতাম, কিন্তু এখন তো আপনারা সেই ফুলটিকে উপড়ে ফেলছেন। কিসের খোঁজে আমি আসবো তাহলে? কথাটা বলে আরজু সেখান থেকে চলে গেল। পিছু পিছু প্রার্থনাও গেল। মোমেন সাহেব ওর যাওয়ার পথে কটমটে দৃষ্টিতে তাকিয়ে থাকলেন শুধু। এই মেয়ের কথার যুক্তির সাথে তিনি কোনোদিনও পেরে উঠতে পারেননি। আর নিজের এই পরাজয়ই হয়তো আরজুর প্রতি ওনার রাগের সব থেকে বড় কারণ। মেয়েদের কাছে হেরে যাওয়া মানে যে পুরুষত্বে প্রশ্ন ওঠা, যা ভীষণই অসম্মানজনক। তুই সত্যি আমার বিয়েতে থাকবি না আরু? প্রার্থনার প্রশ্নে আরজু গম্ভীর গলায় নির্বিকার ভঙ্গিতে বলল, বিয়ে কেন বলছো বলো, তোমার জানা যায় আমি থাকবো কি না? প্রার্থনা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বেশ, তোর কথাই মেনে নিলাম। তা আমার জানাজায় থাকবি না তুই, না? আমার আপার জানা যায় থাকতে পারবো না আমি, আমায় ক্ষমা করে দিও তুমি। তুই না বলতি যে আমার বিয়েতে তুই নিজের হাতে সাজিয়ে দিবি আমাকে? প্রার্থনার এই কথার প্রেক্ষিতে আরজু থমকালো। নিজেদের জীবন নিয়ে তাদের কত আশা ছিল, কত স্বপ্ন ছিল। সময়ের বিবর্তনে আজ সব শেষ। আরজুকে চুপ করে থাকতে দেখে প্রার্থনা পুনরায় বলল, সাজাবি না তোর আপাকে? আরজু তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, বিয়ের জন্য সাজাতে চেয়েছিলাম আপা, তোমার জানাজার জন্য না। নিজের হাতে সাজিয়ে গুছিয়ে তোমায় কবরে পাঠাবো এতটা সাহসী তোমার আরও এখনো হয়নি। বাবা মা ভাইয়ের সাথে তর্ক করতে পারি, ঢাকা শহরে একা থাকতে পারি, অনেক রাতে বাড়ি ফিরতে পারি, কেউ বাঁকা চোখে তাকালে তার চোখ উপড়ে ফেলতে পারি, কিন্তু তোমাকে সাজাতে পারবো না আমি। কথাটা বলে আরজু আবারও নিজের কাজে মনোযোগ দিল। প্রার্থনা আনমনে কিছু একটা ভেবে আরজুকে প্রশ্ন করলো, তুই তো বিশ্বাস করিস আরো যে আমি কোনো নোংরামি করিনি, তাই না? আরজুর কাজের হাতটা থেমে গেল। শীতল দৃষ্টিতে প্রার্থনার দিকে তাকালো। বিশ্বাস না করলে কি তখন ওভাবে প্রতিবাদ করতাম আপা? তাহলে এই নিয়ে কিছু শুনতে চাইলি না কেন? নিজের আপাকে আমার ওসব নোংরা প্রশ্ন করতে বিবেকে বাঁধবে। সব থেকে বড় কথা, আমি জানি তুমি খারাপ কিছু করতে পারো না, তাহলে অযথা জিজ্ঞাসা করতে যাবো কেন? আমি যখন কলেজে যেতাম ওই সাহিত্য আমাকে এক নজর দেখার জন্য রাস্তায় রোজ দাঁড়িয়ে থাকতো, জানিস? শুধু আমায় দেখতো, কখনো কথা বলার চেষ্টা করেনি, আর না কখনো পিছু নিত। এরকম চলতে চলতে কেমন করে জানো আমারও ওকে ভালো লাগতে শুরু করলো। ঝড় বৃষ্টি কিচ্ছু মানতাম না, আমি ছাতা নিয়ে কলেজ যেতাম আর ও বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকতো আমাকে দেখার জন্য। মানুষ কত তাড়াতাড়ি বদলে যায়, তাই না আপা? একসময় যে তোমাকে দেখার জন্য কত কষ্ট করেছে, আর এখন তুমি তার প্রতীক্ষায় কত প্রহরী না কাটাচ্ছ, অথচ সে ভীতুদের মতন তোমাকে ছেড়ে পালিয়ে গেল। একবারও ভাবলো না যে এই ঘটনার পর তোমার কি অবস্থা হতে পারে? এটাই ভালোবাসা, তাই না আপা? আরজুর শেষের বাক্যে ভালোবাসা শব্দটার প্রতি প্রকাশ পেল তাচ্ছিল্য আর একরাশ ঘৃণা। ভালোবাসার শব্দটাকে যেন সে বিশ্বাসই করতে পারে না। তার জীবনের সব থেকে ঘৃণিত শব্দ ভালোবাসা। জানিস আরো, সেদিন সব কিছু যেন আগে থেকেই ঠিক ছিল। ভাইয়ারা যেন আগে থেকেই জানতো যে আমি ওখানে থাকবো। প্রার্থনার এমন কথা শুনে আরজু ভুরু কুঁচকালো। সন্দেহী কণ্ঠে বলল, তুমি বলতে চাইছো ফিরোজরা এসব করছে? আমি নিশ্চিত না, তবে আমার এটাই সন্দেহ হচ্ছে। কেন সন্দেহ হচ্ছে? যখন আমি ওর সাথে দেখা করার জন্য দুপুরে সবার আড়ালে বাড়ি থেকে বের হয়েছিলাম, তখন আমার কোনো সমস্যা হয়নি।
ওই সময়টাতে রোজ বাড়ির উঠোনে ফিরোজ আর ভাইয়া দলবল নিয়ে বসে থাকে। আমাকে অনেক লুকিয়ে বের হতে হয়, কিন্তু সেদিন ফাঁকা ছিল। সেদিন আমার প্রথম পুকুর পাড়ের কাছে পুরনো বাড়িটার কাছে দেখা করেছিলাম। সচরাচর ওই জায়গাটা কখনো ফাঁকা থাকে না, কিন্তু সেদিন ছিল। আর কিছু না। মা আমাকে বের হতে দেখেছিল, কিন্তু কোনো প্রশ্ন না করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিল। আমি আর সাহিত্য দুজনে শুধু স্বাভাবিক কথাবার্তা বলছিলাম। হুট করে ফিরোজের ছেলেরা এসে হট্টগোল শুরু করে দিল। এরপর মানুষজন জড়ো হয়ে যাওয়ার পর ওকে মারতে আরম্ভ করলো। সবাইকে শুনে শুনে বলছিল যে ভর দুপুরে পুরনো বাড়িতে নোংরামি করছি। ছি ছি, কি সব দেখে ফেললাম আমি। ঘৃণায় আরজুর শরীর রি রি করে উঠল। নিজের রাগটুকু নিয়ন্ত্রণ করে বলল, তারপর ভাইয়া বাবাকে নিয়ে এলো। ফিরোজ বলল আমাদের দুজনকে নাকি ওই পুরনো ঘরে একসঙ্গে পেয়েছে, আর আশ্চর্যজনকভাবে ঘরের দরজার তালা খোলা ছিল। কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন দরজাটা বন্ধ ছিল। ওই ঘটনার পরে আর সাহিত্যের সাথে আমার দেখা হয়নি। গ্রামের সবাই বলে বিচারে নাকি ও সব আমার দোষ বলেছে। আমি নাকি জোর করে ওর সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিলাম। থামো আপা, দয়া করে থামো। আমি আর শুনতে পারছি না। এরপরও তুমি ওই লোকের সাফাই গাইবে? আরজুর প্রশ্নের প্রেক্ষিতে প্রার্থনা দৃঢ় গলায় বলল, হ্যাঁ, গাইবো। তার কারণ ও যদি নিজে বাচ্চার জন্য এমনটা করতো, তাহলে নিজ মুখে নোংরামির কথাটা স্বীকার করলো কেন, যেখানে এমন কিছু ঘটেইনি? এই কথাটা স্বীকার না করলে তো ওর নিজের প্রমাণ করতে পারতো। নিজেকে প্রমাণ করতে আরো সুবিধা হতো, তাই না? বেশ, মেনে নিলাম তোমার কথা, কিন্তু আমার প্রশ্ন একটাই, উনি যদি তোমাকে এতই ভালোবেসে থাকেন তাহলে এখন কোথায়? ছেড়ে গেলেন কেন? এই পর্যায়ে এসে প্রার্থনা থেমে গেল। এই প্রশ্নের উত্তর তো ওর নিজের কাছেও নেই। প্রার্থনা তো নিজেই হাতড়ে বেড়াচ্ছে এর উত্তর। ওকে চুপ করে থাকতে দেখে আরজু নির্জীব কণ্ঠে বলল, তোমার ভালোবাসা হেরে গেছে আপা। আমি জানি পুরো ব্যাপারটার সাথে ফিরোজ আর আমাদের কুলাঙ্গার ভাই জড়িত। আর আমি এটাও জানি তোমার উনিও খুব ভালোভাবে এসব কিছু জানতেন। এখন উনি কিসের ভয়ে না লোভে পড়ে এমন করেছে সেটা আমি জানি না, তবে উনিও অপরাধী। কথাটা বলে আরজু উঠে বারান্দায় চলে গেল। প্রার্থনা ফ্যালফ্যাল করে সেদিকে তাকিয়ে থাকলো। মনে মনে ভাবলো, সত্যি কি আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম? রাত তখন 3টা বাজে। এই সময়টাকে অবশ্য মাঝরাতই বলা চলে। ঘরের দরজায় খুব হালকাভাবে কড়াঘাতের শব্দ পেতে আরজু আর প্রার্থনার ঘুম ভেঙে গেল। আরজু চোখ খুলে বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে সময়টা দেখতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল। আরজু প্রথমে ভেবেছিল হয়তো সকাল হয়ে গেছে, সেজন্য মা ঘুম থেকে উঠতে বলছে। আরজু বিস্ময় ভরা দৃষ্টিতে পাশে থাকা প্রার্থনার দিকে তাকালো। প্রার্থনা ইশারায় সময়টা জিজ্ঞেস করতে আরজু বলল, 3টে বাজে। সঙ্গে সঙ্গে প্রার্থনার চোখ কপালে উঠে গেল। দুজনে এবার একটু ভয় পেল। দরজায় কড়াঘাতের শব্দটা এখন দুজনের কানে ভয়ঙ্কর লাগছে। এত রাতে তো কখনো কেউ আসেনি, আর না আজ আসার কথা। আরজু কাঁথাটা সরিয়ে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। এই সাহসী মেয়েটারও আজ ভীষণ ভয় করছে। এই বাড়িতে নিজের মানুষগুলোই যে ওদের শত্রু। দরজার কাছে দাঁড়িয়ে আরজু মৃদু কম্পিত গলায় আগন্তুকের পরিচয় জানতে চাইল, কিন্তু কারো কণ্ঠ শুনতে পাওয়া গেল না। এবারে আর না খুলে উপায় নেই। আরজু লম্বা একটা শ্বাস ফেলে মনে মনে সাহস সঞ্চয় করে দরজাটা খুলল। দরজাটা খুলতেই হন্তদন্ত পায়ে ভেতরে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিলেন নাসিমা। এই সময় ওনাকে এই ঘরে দেখে বিস্ময়ে দুবোনেরই মুখ হাঁ হয়ে গেল। কিন্তু নাসিমার চোখ মুখের অবস্থা একদমই ভালো লাগছে না। মনে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তা কিংবা ভয়ে আছেন। কপালে বিন্দু বিন্দু ঘামের দেখা পাওয়া যাচ্ছে। সেগুলো আঁচলে মুছে নিয়ে আরজুকে উদ্দেশ্য করে ধীর গলায় বললেন, নিজের স্বপ্ন পূরণ করতে চাইলে এখনই তোমায় সারা জীবনের মতো এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। নাসিমার মুখ থেকে এমন কথা শুনে দুই বোনই ভড়কালো। এইমাত্র ঘুম থেকে উঠেছে, তার উপর আবার এমন অপ্রত্যাশিত কথা যেন ওদের মস্তিষ্ক ঠিক নিতে পারছে না। মা, কি হয়েছে? একটু স্পষ্ট করে বলো তো আমায়। নাসিমা আরজুর মুখ চেপে ধরে চাপা গলায় বললেন, আস্তে কথা বলো, কেউ শুনে ফেললে আমরা কেউ আর বাঁচতে পারবো না। প্রার্থনা আর আরজু দুজনের ভুরুদয়ের মাঝে গভীর ভাঁজের সৃষ্টি হলো। আরজু নিজের মুখ থেকে মায়ের হাতটা সরিয়ে গম্ভীর গলায় বলল, ভয় পেও না, ঠিকভাবে বলো কি বলতে চাইছো।
আজ তুমি তোমার বাবা ভাইকে যে অপমান করলে, তুমি কি ভেবেছো ওরা এর প্রতিশোধ নেবে না? ফিরোজের সাথেও তো ঝামেলা করেছো। ও কি চুপ করে থাকবে বলে তোমার মনে হয়? কি করবে? মেরে ফেলবে আমায়? প্রয়োজনে সেটাও করতে ওদের হাত কাঁপবে না। ফিরোজ অন্য জায়গায় গিয়েছে, এর জন্য বেঁচে গেলে আজ। ও বলেছে কাল সকাল 10টার মাঝে আসবে, তারপর প্রার্থনার বিয়ের আগে তোমার আর ফিরোজের বিয়ে দেবে ওরা। তাই বলছি সকাল হওয়ার জন্য অপেক্ষা করো না। এই নরকের মাঝে ফাঁসতে না চাইলে বেরিয়ে যাও। ওরা সকাল 8টার আগে ঘুম থেকে ওঠে না, কিন্তু তোমাকে পাহারা দেওয়ার জন্য কাল উঠতেও পারে। আরজুর মাথা কাজ করা বন্ধ করে দিল। এত রাতে একা মেয়ে কি করে যাবে? বাসের টিকিট কাটাও শেষ, এদিকে হাতে বেশি টাকা পয়সাও নেই। সব থেকে বড় কথা, এই সময়টা একটা মেয়ের জন্য বাইরের পরিবেশ একটু নিরাপদ না। আরজ নিজেকে যতই সাহসী হিসেবে দাবি করুক, কিন্তু এই বিষয়গুলোতে সে খুব ভীতু। পশুগুলোর সাথে একা পেরে উঠবে না যে। ধপ করে বিছানায় বসে পড়ল। প্রার্থনা উৎকণ্ঠিত গলায় নাসিমাকে বলল, কিন্তু মা, এত রাতে আরো একা একা কি করে যাবে? নাসিমা আরজুর দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, পারবে, ও সব পারবে। আরজু যেন নিজেই সাহস করে এই কথাটা বলতে পারছে না যে ও পারবে। আবার ভয় করছে এটা ভেবেও যদি ফিরোজের লোকেরা ওকে ধরে ফেলে। কথার জোরে তো ওদের সাথে পেরে ওঠা সম্ভব না। আরজুকে চুপ করে থাকতে দেখে নাসিমা তাড়া দিয়ে বলল, চুপ করে বসে আছো কেন? তৈরি হও তাড়াতাড়ি, খুব দরকারি জিনিসগুলো নিয়ে যাও, শুধু এত ভেবো না। এখন দেরি করলে আর কখনো নিজের জীবন নিয়ে ভাবার সুযোগ পাবে না। এতদিন সবার সাথে লড়াই করেছো, নিশ্চয়ই বন্দি জীবন কাটানোর জন্য না? সত্যি তো, আরজু তো এই বন্দি জীবন কাটানোর জন্য এতদিন এত সংগ্রাম করেনি। আরজু তো একটু বাঁচতে চেয়েছে স্বাধীনভাবে। ও তো এতটা দুর্বল না, যা হবে দেখা যাবে। কোনো না কোনো পথ ঠিক পেয়ে যাবে। তাড়াহুড়ো করে প্রার্থনার বোরকা আর হিজাব পরে মুখ ঢেকে ফেলল, শুধু চোখ দুটো বের করে রাখলো। আসার সময় যে ব্যাগ নিয়ে এসেছিল সেটাও নিল না। হাত ব্যাগেই দরকারি কয়েকটা জিনিস আর টাকাগুলো তুলে নিল। এসবের মাঝে আচমকা আরজুর মনে একটা প্রশ্ন এলো, নাসিমা কেন সাহায্য করলো ওকে? নেকাবটা খুলে নাসিমার দিকে সন্দেহে দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্ন করলো, তুমি আমাকে সাহায্য করছো কেন মা? ধরতে গেলে তুমিও তো ওদের দলেরই লোক। এখন এসব কথা বলার সময় না। আমি কার দলের লোক সেই সব এখন ভেবে তোমার কোনো লাভ নেই। ভালোর জন্য বলছি, তাড়াতাড়ি পালাও। আমি তোমার বাবার ভাইয়ের ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে দিয়ে এসেছি, মেন গেটও খোলা রেখেছি। কোনো রকম কোনো শব্দ না করে চুপচাপ পেরিয়ে যাও। আর নাম্বার বদলাবে, দরকার পড়লে ঠিকানাও বদলাবে। কখনো যদি গ্রাম থেকে আমি কিংবা প্রার্থনা তোমার খোঁজ করি, জানতে চাই তুমি কোথায় আছো, তাও নিজের আসল ঠিকানা কখনো বলবে না। বলা চায় না হয়তো ওরা আমাদের ভয় দেখিয়ে তোমার খোঁজ করতে চাইলো। আর যদি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হও যে ওরা তোমায় বলছে যে তুমি ফেরত না এলে আমার কিংবা প্রার্থনার কিছু করে দেবে, তাও ফিরবে না। ওরা শুধু ভয় দেখাতেই জানে, বাদ বাকি কিচ্ছু করতে পারবে না। আমি তোমায় বিশ্বাস করতে পারছি না মা। আজ অবধি কখনো তুমি কোনো বিষয় আমায় সাপোর্ট করনি, সবসময় আমার সব কাজে বিরোধিতা করেছ। তুমি তো ভালোই বাসো না আমাদের, তাহলে কেন আমায় সাহায্য করছো? নাসিমা নিষ্প্রাণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে বলল, আমি যদি তোমাদের প্রতি নিজের ভালোবাসা দেখাতে চাইতাম, তাহলে এতদিনে তোমরা টিকতে পারতে না এই বাড়িতে। সাহায্য তো তোমাকে আমি অনেক করেছি, কিন্তু সবটা লুকিয়ে লুকিয়ে। আমি তাও তোমায় বিশ্বাস করতে পারছি না। সত্যি করে বলো মা, তুমি আমায় সাহায্য করতে চাইছো তো? এই জন্য আবার নতুন করে কোনো বিপদে পড়বো না তো আমি? নাসিমা মেয়ের মাথায় হাত রেখে বললেন, তোমায় জন্ম দিয়েছি আমি, এর জন্য অনেক কষ্ট করতে হয়েছে আমায়। প্রার্থনা হওয়ার পরেই তোমার বাবা ভীষণ রাগারাগি করেছিল। ওনার মেয়ে পছন্দ না, বংশে যত ছেলে হবে তত ওনার ক্ষমতা বাড়বে। মেয়েদেরকে বিয়ে দিলে তো ওরা পরের ঘরে চলে যাবে। ওরা শুধুমাত্র দুর্বলতা, ওরা কখনো তার হাতে টাকা এনে দিতে পারবে না, বরং ওদের পেছনে আরও তাকে টাকা খরচ করতে হবে। এক কবিরাজ আছে, তাকে তোমার বাবা খুব মানে। তুমি আমার পেটে আসার পর উনি দেখে বলেছিলেন যে এবারও আমার মেয়ে হবে। তোমার বাবা সেই সব শুনে অনেক রাগারাগি করেছিল, আমার গায়ে হাত তুলেছিল এবং বলেছিল যে তোমাকে জন্ম না দেই, কিন্তু আমি সেসব করিনি।
তুমি আমার পেটে থাকাকালীন অনেক লড়াই করেছি আমি, সেজন্যই বোধহয় তুমি নিজেও এখনও এত লড়াই করার শক্তি পাও। আর কখনো বিশ্বাস করতে হবে না আমায়। এই প্রথম আর শেষবারের জন্য বিশ্বাস করে চলে যাও এখান থেকে। আর কোনোদিন এই গ্রামে পা রেখো না। ওরা তোমায় প্রার্থনার অজুহাত দিয়ে ডাকতে পারে, তাও এসো না। ভালো থেকো। আরজুকে দেখতে ভীষণ অনুভূতিহীন মনে হলো। ভীষণ স্বাভাবিক কণ্ঠে বলল, তোমাকে আর আপাকে রেখে চলে যাব? ওরা তো তোমাদেরও ক্ষতি করতে পারে। সেসব আমরা বুঝে নেব, তুমি যাও। আরেকটা কথা, আর কখনো তোমায় বলার সুযোগ পাবো কিনা জানি না, তবে একটা কথা মনে রেখো, তুমি আমার মেয়ে। তোমায় ভালোবাসি আমি, কখনো হয়তো সেভাবে প্রকাশ করতে পারিনি, কিন্তু তোমাকে আমি ভালোবাসি। আমার সারা জীবনে যত কষ্ট হয়নি তার থেকেও অনেক বেশি কষ্ট হয়েছে তোমাকে এই পৃথিবীতে আনতে। যা করেছি তোমার ভালোর জন্য করেছি। সময়টা তখন ভোর 5টা। সেই মাঝরাতে গ্রামের রাস্তায় গাড়ি পাওয়া ছিল অসম্ভব ব্যাপার প্রায়। তবে ভাগ্য সহায় হয়েছিল। বাস স্ট্যান্ডে এসে জানতে পারলো যে প্রথম বাস ছাড়বে 5:30টায়। কোনো উপায় নেই আরজুর কাছে অপেক্ষা করা ছাড়া। একবার ঢাকার বাসে উঠতে পারলে অনেকটা নিশ্চিত হয়ে পড়বে। ভেঙে ভেঙে যাওয়াটা একটু রিস্কের হয়ে যেতে পারে। কাউন্টারে গিয়ে বসে পড়ল। দুশ্চিন্তাগুলো সব একেবারে জেঁকে ধরেছে। আরজু না হয় বেঁচে চলে এলো, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর যখন বাবা ওকে পাবে না, তখন তো সব রাগ দেখাবে প্রার্থনার উপরে। কে জানেন ওর মা বলবে কিনা যে উনি আরজুকে পালাতে সাহায্য করেছে। যদিও নাসিমাকে কেউ সন্দেহ করবে না, যদি না উনি নিজে থেকে কিছু বলেন। কিন্তু প্রার্থনাকে সন্দেহ করার যথাযথ কারণ আছে। যদি ওকে মারে, যদি ওর কোনো ক্ষতি করে বা নাসিমারই কোনো ক্ষতি করে দেয়, না, আর ভাবতে পারছে না আরজু। একটু ফোন করে যে খোঁজ খবর নেবে, কেমন আছে, কোনো ঝামেলা হয়েছে কিনা, সেই উপায়ও নেই। হাত ঘড়িতে সময় দেখলো 5:20 বাজে। বাস এসে গেছে। অনেক যাত্রী উঠেও পড়ছে। আরজু বাসে ওঠার আগে ভাবলো এক বোতল একটু পানি কিনে নেওয়া দরকার। কাউন্টারের পাশে একটা দোকান খোলা পেল। ভাবলো ওই দোকান থেকে পানি নেওয়া যাবে। দোকানে যেতে নিয়ে হুট করে থেমে গেল আরজু। তাড়াহুড়ো করে পিছনে ঘুরে তাকালো। খেয়াল করলো হৃৎপিণ্ডের গতি কয়েক গুণ বেড়ে গেছে। ফিরোজ এখানে কি করছে? নাসিমার কথা অনুযায়ী তো ফিরোজ শহরের বাইরে ছিল। তাহলে এত সকাল সকাল তার উপরে বাস স্ট্যান্ডে কি করছে? তাহলে কি ওরা সব জেনে গেছে? আরজুকে কি ধরতে এসেছে? ওর কি পালানো হবে না? এতগুলো বছরের এত সংগ্রাম কি তবে সব মিথ্যে হয়ে গেল? আরজু জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। খুব স্বাভাবিক গতিতে গিয়ে বাসে উঠল। টিকিটে সিট নাম্বারটা দেখে বেছে বেছে নিজের সিটটাতে গিয়ে বসে জানালাটা বন্ধ করে দিল। এখান থেকে ফিরোজকে দেখা যাচ্ছে, তবে ওকে দেখে মনে হচ্ছে না যে আরজুর খোঁজে এখানে এসেছে। বেশ স্বাভাবিক দেখাচ্ছে। সিগারেট খাচ্ছে আর নিজের চামচাদের সাথে কথাবার্তা বলছে। আরজু একটু চিন্তিত হলো। আবারও হাত ঘড়িতে সময় দেখে নিল 25 বাজে। বাসটা ছাড়লে যেন আরজু প্রাণ ফিরে পায়। এই কয়েকটা মিনিটই আর যেতে চাইছে না। মনে হচ্ছে কয়েক ঘন্টা পেরিয়ে যাচ্ছে, তবু বাস ছাড়ছে না। অবশেষে বাসটা ছাড়লো। ফিরোজ এখনো দোকানে দাঁড়িয়ে আছে। বাসটা ধীরে ধীরে চলতে শুরু করলো এবং খুব তাড়াতাড়ি ফিরোজ দৃষ্টি সীমানার বাইরে চলে গেল। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো আরজু। এই যাত্রায় অন্তত বেঁচে গেছে। পরে কি হবে সে না হয় পরে দেখা যাবে। সকাল সকাল ভার্সিটিতে প্রবেশ করলো আরমান। বাইকের শব্দ পেতে এই মাঠের শিশির ভেজা ঘাসের উপরে বসে থাকা শিক্ষার্থীদের একবার নজর পড়ল তার উপর। অনাকাঙ্ক্ষিতভাবে সবার মনোযোগ কেড়ে নিল আরমান। ছেলেরা অবশ্য খুব তাড়াতাড়ি নিজের দৃষ্টি সরিয়ে নিল, তবে মেয়েরা নিজেদের দৃষ্টি সরাতে পারল না। আরমানের নিজেকে নিয়ে একটা ব্যাপারে ভীষণ গর্ব হয়, আর তা হলো কোনো মেয়ে একবার ওর দিকে তাকালে তৎক্ষণাৎ নিজের দৃষ্টি অন্যদিকে ফেরানোর ক্ষমতা থাকে না। হ্যাঁ, এটাই আরমানের গর্ব। আরমানের মতে মেয়েদের মনোযোগ পাওয়াটা পৃথিবীর সবচেয়ে কঠিন ব্যাপারগুলোর একটা, যেটা সবাই পায় না। বাইক নিয়ে গিয়ে মাঠের একপাশে দাঁড় করালো। এই ঠান্ডার দিনে নিজেকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য পাঞ্জাবির ওপরে একটা শাল জড়িয়েছে আরমান। সাদা পাঞ্জাবির উপরে ছাইরঙা শালটা বেশ মানিয়েছে। বাইক থেকে নামতে নিয়ে কাঁধের ওপর থেকে শালটা পড়ে গেল।
আরমান আলগোসে এক হাতের সাহায্যে শালটা আবারও সেই কাঁধের উপরে তুলে দিল। মুহূর্তের মাঝে কয়েকজন যুবক আরমানকে ঘিরে দাঁড়ালো। সবার মুখে হাসি, সবাই একসঙ্গে সালাম ঠুকলো। আরমান আলতো হেসে সালামের জবাব দিল। চোখে মুখে তার আজ একটু বেশি হাসি দেখা যাচ্ছে। এত কাজের মাঝেও তার চেহারার লাবণ্য একটু কমেনি। ধবধবে ফর্সা ত্বকের উপর খোঁচা খোঁচা দাড়ি, তীক্ষ্ণ চোয়াল, ঘন ভুরু জোড়া, কালো মণিযুক্ত গভীর চোখ দুটোতে যেন কি এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। বা এমনও হতে পারে যে সেই চোখের ভাষাটা পড়া হয়তো খুবই সহজ, তবে সবার জন্য না। তবে আরমান হাসলে সেই জটিল চোখ দুটো দেখতে ভীষণ নিষ্পাপ লাগে। মনে হয় কোনো রহস্য, কোনো জটিলতা লুকিয়ে নেই ওখানে। আছে কেবল অপর পাশের মানুষটাকে মাতাল করে তোলার জন্য ভয়ঙ্কর কোনো নেশাদ্রব্য। ঠোঁট দুটো সিগারেটের ছোঁয়া পেতে পেতে হালকা কালচে বর্ণ ধারণ করেছে। তবে যখন গালে হালকা টোল পড়ে তখন সেই কালচে ঠোঁট দুটো দেখতেও আর খারাপ লাগে না। এত পরিপাটি সাজসজ্জার মাঝেও বড় হয়ে যাওয়া চুলগুলো দেখতে একটু অগোছালো লাগছে ঠিকই, তবে ছেলেটার সৌন্দর্য কমাতে পারেনি। আরমান হাতের সিলভার ডায়ালের ঘড়িটায় চোখ বুলিয়ে একবার সময়টা দেখে নিল। একদম ঠিক সময়ে এসেছে। হাতের সাহায্যে অযত্নে বড় হওয়া চুলগুলো পিছনে ঠেলে দিয়ে সামনে এগিয়ে গেল। ওর অনুসারী হিসেবে পিছন পিছন ছেলেগুলোও আসলো। আরমান সোজা অডিটোরিয়ামে ঢুকলো। আজ সকাল সকালই চলে এসেছে ভাষণ দেওয়ার জন্য, যদিও হাতে এখনো সময় আছে। তবে আরমান কাজের জায়গায় দেরিতে পৌঁছানোর থেকে সময়ের আগে পৌঁছতে বেশি পছন্দ করে। অডিটোরিয়ামটা তখনও ফাঁকায়। আরমান ভেতরে গিয়ে একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসলো। ওর সঙ্গে আসা ওর দলের ছেলেগুলো আরমানের পাশে বসলো না। দলের একটা ছেলে আগ বাড়িয়ে আরমানকে একটু খুশি করার জন্য বলল, ভাই চা খাবেন? একটু চা আনি। ভাষণ দেওয়ার সময় তাহলে গলাটা পরিষ্কার থাকবে। আরমান পকেট থেকে ফোনটা বের করতে করতে ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, প্রয়োজন নেই। ছেলেটা থেমে গেল। এবার অন্যজন আরো একটু খাতির দেখিয়ে বলল, ভাই নাস্তা করে এসেছেন তো? সকালে নাকি নাস্তার ব্যবস্থা করব? না, দরকার নেই, আমি খেয়ে এসেছি। তোরা খেয়েছিস? হ্যাঁ ভাই খেয়েছি। কোনো ঝামেলা হয়েছে নাকি? তোদের মুখ দেখে মনে হচ্ছে কিছু বলবি। ছেলেগুলো বোধহয় সত্যি কিছু বলতে চাইছে আরমানকে, তবে সাহস করে বলে উঠতে পারছে না। ওদেরকে একজন আরেকজনের দিকে মুখ চাচাই করতে দেখে আরমান ফোনটা পকেটে রেখে চোখ তুলে ওদের দিকে তাকালো। আরমানকে তাকাতে দেখেই সবাই চাওয়াচাওয়ি থামিয়ে একদম সোজা হয়ে দাঁড়ালো। আরমান কণ্ঠ খাদে নামিয়ে বলল, কি সমস্যা? একটা ছেলে সাহস করে বলল, ভাই মুনতাসির আরেফিন আছে না? হ্যাঁ আছে, তো কি হয়েছে? আসলে হয়েছেটা কি, ওর দলের লোকজন বলাবলি করছে ওর নাকি জনপ্রিয়তা বেশি, জন্য আপনি ওর সাথে ভালো ব্যবহার করে চলেন। মানে আপনি ওকে হাতে রাখতে চাইছেন, এই আর কি। আরমান ব্যঙ্গাত্মক হেসে বলল, সত্যি? হ্যাঁ ভাই, সাথে এটাও বলাবলি করছে যে ওই মুনতাসির যদি আপনার বিপক্ষে দাঁড়াতো তাহলে নাকি আপনি জিততে পারতেন না, কিন্তু ও আপনাকে সম্মান করে বলে আপনার অসম্মান যেন না হয় সেই জন্য ও সহসভাপতি পদের জন্য লড়ছে। আর তোরা সেসব শুনে কান্নাকাটি শুরু করে দিয়েছিস? না ভাই, তেমন কোনো ব্যাপার না। আসলে আপনি তো কোনো প্রকারের ঝামেলা করতে নিষেধ করে দিয়েছেন, আর ওরা বারবার সেই সুযোগটা নিয়ে আপনাকেই খ্যাপানোর চেষ্টা করছে। আপনি অনুমতি দিন, সব কয়টার মুখ বন্ধ করে দিব। আরমানের মুখ থেকে হাসিটা হারিয়ে গেল। চোখে মুখে তার কাঠিন্য ভাব ফুটিয়ে তুলে বলল, নিষেধ করেছে তোদের সব ঝামেলা করতে। রাজনীতি মানেই যে ঝামেলা করতে হবে, এই ধারণাটা মাথা থেকে ছেড়ে ফেল। আমি শান্তিপ্রিয় মানুষ, এসব ঝামেলা আমার পছন্দ না। মুনতাসিরের সাথে কোনো মতেই না। যেখানে দেখবি ঝামেলা ছাড়া টেকা যাচ্ছে না, সেখানে সোজা মুখ বন্ধ করে দিবি। কিন্তু এই রোজ রোজ টুকটাক মারামারি আমার পছন্দ না। পাশ থেকে অন্য একটা ছেলে বলে উঠল, ভাই আমার ওই মুনতাসিরের এত ভালো মানুষই ঠিক সুবিধার লাগে না। আপনার সাথে তো বেশ ভালো ব্যবহার করে, তাহলে ওর দলের ছেলেপেলে কেন এমন কথা বলবে? আমার মনে হয় ও আপনাকে হাতে রেখে নিজের জনপ্রিয়তা বাড়াচ্ছে। আরমান চেয়ারে মাথাটা এলিয়ে দিয়ে বলল, রাজনীতির প্যাচ তোরা এখনো বুঝে উঠতে পারিস না। ঝামেলা করছে একজন,
আর নাম হচ্ছে অন্যজনের। শোন, কেউ কাউকে হাতে রেখে জনপ্রিয়তা বাড়াতে পারে না। জনপ্রিয়তা বাড়ে তার কর্মে। যেভাবে আমি জনপ্রিয়তা পেয়েছি, ঠিক একইভাবে মুনতাসিরও জনপ্রিয়তা পেয়েছে। ছেলেটাকে আমার বেশ ভালো লাগে। ও আমার থেকে অল্প সময় জনপ্রিয়তা লাভ করেছে। আর আমি মানুষ চিনি। এই রাজনীতিতে আসার আমার যে উদ্দেশ্য, মুনতাসিরেরও ঠিক সেই একই উদ্দেশ্য। যদি আমার প্রতিপক্ষ হয় এবং আমার থেকে অধিক যোগ্য হয়, তবে আমি চাই ও যেন জেতে। তখন আমার হারের মাঝে একটা স্বস্তি থাকবে। ছেলেগুলো আর কিছু বলার সাহস পেল না। আরমান ঘড়িতে একবার সময় দেখে নিল। এখনো বেশ অনেকটা সময় বাকি আছে। এখন আরমানের মনে হচ্ছে ও বোধহয় একটু বেশি তাড়াতাড়ি এসে গেছে। এত তাড়াহুড়ো করে ঘুম থেকে না উঠলেই হতো, আরও কিছুক্ষণ ঘুমানো যেত। তবে এখন তার সামনে এত জটলা ঠিক ভালো লাগছে না। সারাক্ষণ যে ছেলেগুলো কেন ওকে এভাবে ঘিরে রাখে, আরমান ঠিক বুঝে উঠতে পারে না। মৃদু বিরক্তিকর গলায় বলল, তোরা এখন যা তো, এত ভিড়ভাট্টা ভালো লাগছে না। বাধ্য ছেলের মতন তারা আরও একবার আরমানকে সালাম দিয়ে সেখান থেকে এক এক করে চলে গেল। এবারে যেন আরমান একটু শান্তি পেল। গায়ে হাওয়া লাগছে এখন। তবে কিছুক্ষণের মাঝে আরও একটা সালাম আরমানের কানে এলো। এবারে আরমান বিরক্ত হলো না। চেয়ারে এলিয়ে দেওয়া মাথাটা সোজা করে বসলো, কণ্ঠটাও নরম হলো। ওয়ালাইকুম আসসালাম। এসো মুনতাসির, আমার পাশের চেয়ারটায় বসো। গাঢ় জাম রঙের পাঞ্জাবি পরেছে মুনতাসির। ছেলেটা দেখতে বেশ সুদর্শন। গোলগাল মুখের সাথে চোখা একটা নাক, একদম মেয়েদের মতো গোলাপি ঠোঁট। চুলগুলো সব সময় এলোমেলো থাকে, তার কারণ পাঞ্জাবির সাথে অধিকাংশ সময়ই সে টুপি পরে। এখনো তার ব্যতিক্রম হলো না। তবে মুনতাসির পাতলা টুপিটা মাথা থেকে খুলে পাঞ্জাবির পকেটে রাখলো। ফর্সা গালে এক আঙুল সমান দাড়ি। ছেলেটার মুখে সবসময় একটা হাসি থাকে। আজ অব্দি আরমান কখনো ওই মুখে কোনো কাঠিন্যতা, রাগ বা গম্ভীর ভাব দেখেনি। সবার সাথে বেশ সুন্দর হাসি হাসি মুখে কথা বলে। মূলত মুনতাসিরের ব্যবহারটার জন্যই এত তাড়াতাড়ি বেশি জনপ্রিয়তা পেয়েছে। মোট কথা, মুনতাসিরের মুখটা দেখলেই কেমন যেন একটা শান্তি অনুভব করা যায়। হাসলে যেন নূর ঝরে। মুনতাসির আরমানের পাশে একটা চেয়ার টেনে বসলো। আরমান একটু ঝুঁকে এসে হাতের সাহায্যে মুনতাসিরের চুলগুলো ঠিক করে দিয়ে বলল, এবার ঠিক আছে, মাশাআল্লাহ, এখন দেখতে আরো সুন্দর লাগছে তোমায়। মুনতাসির আলতো হেসে বলল, কেমন আছেন ভাই? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই এখানে হঠাৎ কোনো দরকার ছিল আমার সাথে? আপনি তো আজ ভাষণ দেবেন, শুনতে এলাম সেসব। আপনি কি বলেন, কি করবেন, পরিকল্পনা কি সেই সবে শুনতে এলাম আর কি। তুমি কি ভুলে যাচ্ছ যে আমি তোমার প্রতিপক্ষ দলের? মানছি আপনি আমার প্রতিপক্ষ দলের, তবে এসব রাজনীতি নির্বাচনের বিষয়গুলোতে আমি আগ্রহ খুঁজে পেয়েছি আপনাকে দেখে। আপনি নিশ্চয়ই জানেন যে আমি আপনাকে অনুসরণ করি। আরমান হেসে উঠে বলল, আমি আবার অনুসরণ করার মতো কোনো মানুষ হলাম নাকি? না, না, আমি তেমন কোনো বড় রাজনীতিবিদ না, আমার খুব বেশি নামটাক আছে। আমাকে অনুসরণ করো না, আমার থেকে বড় কোনো রাজনীতিবিদকে অনুসরণ করো। আপনি যেমনই হন না কেন, এসবের মাঝে আমার আশায় আপনাকে দেখে আমি জানি আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আমার কাছে আপনি একজন চমৎকার ব্যক্তিত্ব। আমি জানি না আমি আপনার মতন হতে পারবো কিনা, তবে আমি চেষ্টা করি আপনার মতন হওয়ার। এই নির্বাচনে আমি আপনার প্রতিপক্ষ দলের ঠিকই, তবে বিশ্বাস করুন আমি চাই আপনি জিতুন, কারণ আমি জানি আমাদের দুজনের লক্ষ্য এক। যদি আপনি জেতেন তবে শিক্ষার্থীদের কথা ভাববেন, কিন্তু যদি অন্য কেউ জেতে তবে তারা ভাববে শুধুমাত্র নিজেদের কথা। আরমান এবার সোজা হয়ে বসলো। মুনতাসিরের কাঁধে হাত রেখে বলল, সবার তোমার প্রতি অনেক আশা মুনতাসির। এখন ছোট পরিসরে নির্বাচনে দাঁড়িয়েছ, ভবিষ্যতে হয়তো আরো বড় পদে দাঁড়াবে, মেয়র, এমপি, তারপরে হয়তো ধীরে ধীরে মন্ত্রীর দিকে যাবে। একটা কথা সবসময় মাথায় রাখবে, জনগণের আমাদের প্রতি অনেক আশা। রাজনীতিবিদ নিয়ে মানুষের মনে খুব ঘৃণিত একটা ধারণা আছে, আর এটা সারা জীবন থাকবে। আমি সেসব জানি, কেননা অন্যদেরকে আমরা বদলাতে পারবো না। তাই আমাদের চেষ্টা করতে হবে নিজেদেরকে বদলানোর, নিজেদেরকে ঠিক পথে রাখার। এখন যে নীতিতে চলছ সেই নীতি সারা জীবন অবলম্বন করো। তবে আমিও গর্ব করে বলতে পারবো, হ্যাঁ, আমায় দেখে কেউ অনুপ্রাণিত হয়ে এখনো সৎ পথে রাজনীতির মাঠে রাজ করে বেড়াচ্ছে। মুনতাসিরের কাঁধে থাকা আরমানের হাতের ওপর মুনতাসির পাল্টা হাত রেখে আশ্বস্ত করে বলল,
কথা দিচ্ছি আপনাকে সারা জীবন এই নীতিতেই বাঁচবো। যদি কখনো আমার আরো বড় জায়গায় যাওয়ার সুযোগ হয়, তখন জনগণের ভরসা আমি হারাতে দেব না। ঢাকায় পৌঁছতে পৌঁছতে আরজুর দুপুর পার হয়ে গেল। হোস্টেলে পৌঁছতে পৌঁছতে আরো 1 ঘন্টার মতো সময় লাগলো। হোস্টেলে ঠিকমতো পৌঁছেছে ঠিকই, তবে কেন যেন শান্তি পাচ্ছে না।